আসসালামু আলাইকুম। নজরুল ইসলাম বাবু স্বাগত জানাচ্ছি এনটিভির সকালের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবার পুরো খবর। স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অনুমোদন ছাড়াই ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে ক্ষমতার দাপটে 2 শতাধিক মানুষ নিয়োগ দেন সাবেক মেয়র শেখ ফজলে নূর তাপস। এমন অবিশ্বাস্য আর বিরল ঘটনার তথ্য এসেছে এনটিভির কাছে। শেখ পরিবারের পরিচয়ের দাপটে নিয়মনীতি তোয়াক্কা না করে নিজের পছন্দের প্রার্থীকে নিয়োগ দেন সাবেক মেয়র ও তার আস্থাভাজন কর্মকর্তাদের। দীর্ঘ অনুসন্ধানে দেখা যায় আর্থিক লেনদেনের ঘটনাও ঘটেছে নিয়োগ প্রক্রিয়ায়। 2 সিটির নিয়োগ পদোন্নতি নিয়ে নাজিবুর রহমানের 2 পর্বের ধারাবাহিকে আজ প্রথম পর্ব। 2018 সালের পর শেখ ফজলে নূর তাপস মেয়রের আসনে বসে দক্ষিণ সিটিতে নিয়োগ দেন 8.5 শতাধিক কর্মকর্তা কর্মচারী। ক্ষমতা ছাড়ার আগে 2023 সালের সর্বশেষ নিয়োগে শেখ তাপস অতীতের অনিয়মের সব রেকর্ডকে হার মানিয়েছে। হিসাব সহকারী, অফিস সহকারী ও পরিচ্ছন্ন পরিদর্শক পদে নিয়োগ পাওয়া 184 জনের তথ্য এসেছে এনটিভির কাছে, যেখানে দেখা যায় জাল জালিয়াতির ভয়াবহ চিত্র। এসব নিয়োগের অনুমোদন করেননি তৎকালীন স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপসচিব ও পরীক্ষা কমিটির সদস্য মোহাম্মদ শামসুল ইসলাম। তার অনুমোদন ছাড়াই 2 শতাধিক কর্মীকে নিয়োগপত্র দিয়ে দেয় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। তথ্য বলছে, জালিয়াতির মাধ্যমে নিয়োগ পাওয়াদের বেশিরভাগ গোপালগঞ্জ, ফরিদপুর, মাদারীপুর, শরীয়তপুর, বরিশালের। তাপসের সাবেক নির্বাচনী এলাকা ঢাকা 10 আসনের থেকে নিয়োগ পেয়েছেন সবচেয়ে বেশি। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সূত্র বলছে, অবৈধ এই নিয়োগের সংখ্যাটি প্রায় 2 শতাধিক। ক্ষমতার অপব্যবহার করে মন্ত্রণালয়ের অনুমোদন ছাড়াই এই পছন্দের প্রার্থীকে নিয়োগ দেয় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র শেখ ফজলে নূর তাপস। এই কাজটি করা হয় অত্যন্ত গোপনীয়তার সাথে, যেখানে জড়িত ছিল ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের অনেক কর্মকর্তা। অনুমোদন ছাড়া নিয়োগ শুধু নয়, 2 মাসের মাথায় পরীক্ষার্থীদের খাতাসহ অনেক তথ্য পুড়িয়ে ফেলা হয় শেখ তাপসের নির্দেশে। এ সকল অবৈধ কর্মচারীদের নিয়োগ দিয়ে তাদের বেতন ভাতা বাবদ দক্ষিণ সিটি কর্পোরেশন 12 মাসে খরচ করেছে প্রায় 4 কোটি টাকা। কেন এসব নিয়োগে স্বাক্ষর করেননি স্থানীয় সরকারের উপসচিব? মুঠোফোনে সে উত্তর দেন তিনি। যেখানে ছিল প্রবলেম ছিল সেগুলো তো আমি তো স্বাক্ষর করিনি। যদি কোথাও আমার সাইন না থাকে তাহলে ধরে নিতে হবে যে এখানে আমি করি নাই, অথবা আমি অনুপস্থিত ছিলাম। অবৈধ এসব নিয়োগের ব্যাপারে আনুষ্ঠানিক বক্তব্য দেননি দক্ষিণের তৎকালীন প্রশাসক নজরুল ইসলাম। তবে কর্পোরেশনের সচিব জানিয়েছেন, এ নিয়ে পরবর্তী বোর্ড সভায় আলোচনা করে ব্যবস্থা নেবেন তারা। আমি মনে করি এটা নিয়োগ প্রক্রিয়াটা যথাযথ হয়নি। যদি এই ধরনের ঘটনা ঘটে থাকে, এটা হয়তো আমরা সর্বোচ্চ ফোরামে তুলব। সর্বোচ্চ ফোরাম হচ্ছে সিটি কর্পোরেশনের একটা সভা হয়। এখন আপনারা জানেন, আগে ছিল নির্বাচিত বডি, এখন আছে 25 সদস্য বিশিষ্ট সরকার একটা প্রজ্ঞাপন করে কমিটি করে দিয়েছেন। ওই ফোরামে তুলে একটা দিক নির্দেশনা চাওয়া হবে। 5 আগস্ট সরকার পতনের আগে গোপনে দেশ ছাড়েন ঢাকা দক্ষিণের সাবেক মেয়র শেখ ফজলে নূর তাপস। এখন তার অবস্থান নিশ্চিত করতে পারেননি কেউ। নাজিবুর রহমান, এনটিভি নিউজ, ঢাকা। প্রায় 35 ঘন্টা পর অনশন কর্মসূচি প্রত্যাহার করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। সেনাবাহিনীর কাছে দ্বিতীয় ক্যাম্পাস নির্মাণ কাজ হস্তান্তর সহ 3 দফা দাবি মেনে নেয়ার আশ্বাস দিলে সচিবালয়ের রাস্তা ছেড়ে দিয়ে ক্যাম্পাসে চলে যান শিক্ষার্থীরা। এ সময় তারা জানান, বুধবার শিক্ষা মন্ত্রণালয়ের সভায় প্রকল্পের কাজ সেনাবাহিনীর কাছে হস্তান্তর করা হবে। এমন আশ্বাসের পর অনশন প্রত্যাহার করা হয়েছে, তবে ক্যাম্পাস শাটডাউন কর্মসূচি চলবে। নাহিদ প্রিন্সের রিপোর্ট। 3 দফা দাবি বাস্তবায়নে ইতিবাচক আশ্বাস না পেয়ে সোমবার বিকেলে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আন্দোলনরত শিক্ষার্থীরা মিছিল নিয়ে সচিবালয়ের সামনে গিয়ে বিক্ষোভ শুরু করেন। এ সময় পুলিশের ব্যারিকেড ভেঙে অনশন কর্মসূচি শুরু করেন শিক্ষার্থীরা। সেনাবাহিনীর কাছে দ্বিতীয় ক্যাম্পাস নির্মাণ কাজ হস্তান্তর, আবাসন সংকট নিরসন সহ 3 দফা দাবিতে বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে রোববার থেকে আন্দোলন করছিল জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। কমপ্লিট শাটডাউনের ফলে বন্ধ থাকে সব একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম। কিন্তু তাতেও সমাধানের আশ্বাস না পেয়ে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা সচিবালয়ের সামনে অবস্থান নেয়। পুরান ঢাকায় থাকতে গেলে কতটুকু সমস্যা, এটা আমরা যারা জগন্নাথের 18,000 শিক্ষার্থী আছি আমরা জানি। প্রত্যেক মাসে টাকার কথা বাদ দিলাম, যতদিন পর্যন্ত না
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আবাসন সুবিধা নিশ্চিত হচ্ছে ততদিন পর্যন্ত কমপক্ষে 70% শিক্ষার্থীকে আবাসিক ভাতা প্রদান করতে হবে। দাবি না মানলে রাজপথ না ছাড়ার হুঁশিয়ারি দেন আন্দোলনকারীরা। এ সময় শিক্ষার্থীদের দাবির সঙ্গে সংহতি পোষণ করেন শিক্ষকরাও। 2 মাস পূর্বেও আমরা এখানে ঘেরাও করেছিলাম। 2 মাস পূর্বেও বলা হয়েছিল যে আমাদের দাবিগুলো বাস্তবায়ন করা হবে, কিন্তু আমরা এখন আর কোনো ধরনের আশ্বাস চাচ্ছি না, আমরা চাচ্ছি তার বাস্তবায়ন। যতদিন পর্যন্ত আমাদের এই দাবি পূরণ না হবে ততদিন পর্যন্ত আমরা আমরণ অনশন করব এবং আমরা ক্লাস পরীক্ষা যেসব আমাদের অনেকগুলো ক্লাস পরীক্ষায় বর্জন করা হয়েছে। পিছনের গেট দিয়ে সচিবালয় কর্মকর্তারা পালিয়ে গেছে। যতক্ষণ পর্যন্ত তারা এখানে আসবে না, আমরা এখানে অবস্থান কর্মসূচি আমরা চলমান থাকবো। প্রশাসন থেকে সেই বক্তব্যটা আসুক, আসার পরে দেন আমরা সবাই সিদ্ধান্ত নিয়েই আমাদের বক্তব্য জানাবো। আমরা আমাদের শিক্ষার্থীদের সাথে আছি, যে পর্যায়ে আছে সেই পর্যায়েই আছি। পরে সন্ধ্যায় শিক্ষা মন্ত্রণালয় থেকে দাবি বাস্তবায়নের বিষয়ে লিখিত চিঠি হাতে পান শিক্ষার্থীরা। এরপরই অনশন কর্মসূচি প্রত্যাহার করেন তারা। আগামী বুধবার মন্ত্রণালয় সভায় বিশ্ববিদ্যালয়ের প্রকল্পের কাজ সেনাবাহিনীর কাছে হস্তান্তর করা হবে বলে চিঠিতে জানানো হয়েছে। আমাদের 3টা যে দাবি ছিল মন্ত্রণালয় থেকে এবং ইউজিসি থেকে, তাদের সম্মিলিত প্রচেষ্টায় আমাদের দাবিগুলো মেনে নিয়েছে। তো এই দাবি মেনে নেওয়ার ফলে আমরা আমাদের অনশন প্রত্যাহার করছি এবং আমরা অনশন ভঙ্গ করছি। শিক্ষা মন্ত্রণালয়ের আশ্বাসে গণ অনশন কর্মসূচি স্থগিত করলেও ক্যাম্পাস শাটডাউন কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দেন আন্দোলনকারী শিক্ষার্থীরা। নাহিদ প্রিন্স, এনটিভি নিউজ, ঢাকা। এদিকে চাকরিতে পুনর্বহালের দাবিতে সচিবালয়ের সামনে অবস্থান নিয়ে আমরণ অনশনের ঘোষণা দিয়েছে পুলিশের 40তম ব্যাচের অব্যাহতি পাওয়া শিক্ষানবিশ সাব ইন্সপেক্টররা। সোমবার বিকেলে সচিবালয়ের সামনে অবস্থান কর্মসূচি থেকে এ ঘোষণা দেওয়া হয়। দাবি আদায় না হওয়া পর্যন্ত সচিবালয়ের সামনে অবস্থান করবেন বলেও জানান আন্দোলনকারীরা। এর আগে স্বরাষ্ট্র সচিবের পক্ষ থেকে আশ্বাস পাবার পরও কোনো ব্যবস্থা না নেয়ায় তৃতীয় দিনের মতো সচিবালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন পুলিশের 40তম ব্যাচের 321 জন ট্রেনি সাব ইন্সপেক্টর। শৃঙ্খলা ভঙ্গের যে অভিযোগ তাদের বিরুদ্ধে তোলা হয়েছে তা সঠিক নয় দেশ তাদের। বহিষ্কারাদেশ প্রত্যাহার করে অবিলম্বে নিয়োগের দাবি জানান তারা। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডাক্তার AZM জাহিদ হোসেন লন্ডনে সাংবাদিকদের জানান, বেগম জিয়া কারো সাহায্য ছাড়া একা হাঁটতে পারছেন। সোমবার তিনি এই তথ্য জানান। ডাক্তার জাহিদ জানান, চিকিৎসক প্যাট্রিক কেনেডি খালেদা জিয়াকে পর্যবেক্ষণ করছেন, তাকে ফিজিওথেরাপি দেওয়া হচ্ছে। হাসান মাহমুদের রিপোর্ট। যুক্তরাজ্যের লন্ডন হাসপাতালের লিভার বিশেষজ্ঞ অধ্যাপক প্যাট্রিক কেনেডির অধীনে চিকিৎসাধীন রয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। বেগম জিয়ার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের পরামর্শে বেশ কিছু শারীরিক পরীক্ষা নিরীক্ষা করা হয়েছে, যার কিছু রিপোর্ট পাওয়া গেলেও সবগুলো রিপোর্ট হাতে পেতে এ সপ্তাহ অপেক্ষা করতে হবে, এমনটা জানিয়েছেন তার চিকিৎসক ডাক্তার AZM জাহিদ হোসেন। শারীরিক যে সমস্ত অসুবিধার জন্য, বিশেষ করে ক্রনিক লিভার ডিজিজ, ক্রনিক কিডনি ডিজিজ বা এবং হার্টের অ্যাসেসমেন্টগুলো এখনও কমপ্লিট হয় নাই। এটা শেষ হতে হতে প্রায় আগামী শুক্রবারের মতো সময় লেগে যেতে পারে। কাজে সব কিছু মিলিয়ে তারপরে ওনারা শুক্রবারের মধ্যে চেষ্টা করবেন যাতে একটা ওনার পরবর্তী চিকিৎসা সম্পর্কে একটা প্ল্যান করা যায়। স্বাস্থ্য পরীক্ষার রিপোর্ট পর্যালোচনা করে বেগম খালেদা জিয়াকে আপাতত কতদিন হাসপাতালে থাকতে হবে তা ঠিকও করবেন চিকিৎসকরা। ওনাকে এখানকার নেফ্রোলজির কনসালটেন্ট, হেপাটোলজি, গ্যাস্ট্রেন্ট্রোলজি এবং লিভার ট্রান্সপ্ল্যান্ট ইন্টেন্সিভিস্ট সহ বিভিন্ন বিষয়ের চিকিৎসকরা ওনাকে প্রতিদিনই ওনার স্বাস্থ্য পরীক্ষা করছেন এবং সেই অনুযায়ী পরীক্ষার রিপোর্টের উপর ভিত্তি করে কিছু কিছু বায়োকেমিক্যাল টেস্টও করানো হয়। তার উপর ভিত্তি করে পরবর্তীতে ওনারা কিছু চিকিৎসার মধ্যেও বাংলাদেশের চিকিৎসা যা চলতেছিল তার সাথে সাথে পরিবর্তনও কিছু এনেছেন। লন্ডনে বেগম খালেদা জিয়ার চিকিৎসার সার্বিক তদারকি করছেন তার পুত্রবধূ ডাক্তার জুবাইদা রহমান এবং তার বড় ছেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শারীরিক অবস্থার পাশাপাশি পরিবারকে পাশে পেয়ে মানসিক অবস্থা অনেকটাই উন্নত বেগম খালেদা জিয়ার। হাসান মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা। ক্ষমতার অপব্যবহার ও অনিয়মের মাধ্যমে শেখ রেহানা, তার ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিক এবং মেয়ে আজমিনা সিদ্দিকের নামে ঢাকার পূর্বাঞ্চলে প্লট বরাদ্দের অভিযোগে
3টি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন দুদক, যেখানে আসামি করা হয়েছে ক্ষমতাচ্যুত শেখ হাসিনা এবং রেহানার মেয়ে টিউলিপ সিদ্দিককেও। সোমবার দুদকের মহাপরিচালক আক্তার হোসেন সাংবাদিকদের এ কথা জানান। মেজবা হাসানের রিপোর্ট। ছাত্র জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর একের পর এক বেরিয়ে আসতে শুরু করেছে 16 বছর ধরে দুর্নীতি অনিয়মের খবর। শুধু নেতাকর্মীরাই নয়, ক্ষমতার অপব্যবহার করে তার পরিবারের সদস্যরাও হাতিয়ে নিয়েছে কোটি কোটি টাকা, জমি ও প্লট। সাম্প্রতিক সময়ে ক্ষমতাচ্যুত শেখ হাসিনা ও তার পরিবারের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে নিজ নামে ও তার পরিবার সদস্যদের নামে 10 কাঠার 6টি প্লট বরাদ্দের অভিযোগ উঠলে অনুসন্ধানে তার প্রমাণ পায় দুদক। ঢাকা শহরে রাজুকের এখতিয়ারাধীন এলাকায় বাড়ি বা ফ্ল্যাট বা আবাসন সুবিধা থাকার পরও তা হলফনামায় গোপন করে পূর্বাচল নতুন শহর প্রকল্পের অতি গুরুত্বপূর্ণ কূটনৈতিক এলাকায় একটি 10 কাঠার প্লট বরাদ্দের ক্ষেত্রে ডিআইটি রুলস 1969-এর বিধি 4, 5, 6, 9 ও 13A1C এর বিধান লঙ্ঘন করা হয়েছে মর্মে অনুসন্ধানকালে তথ্য উদ্ঘাটিত হয়েছে। রাজুকের ঊর্ধ্বতন কর্মকর্তাদের যোগসাজশে শেখ হাসিনার এমন কর্মকাণ্ডের জন্য 16 জনকে আসামি করা হয়েছে। অভিযোগ সংশ্লিষ্ট জনাব রাদওয়ান মুজিব সিদ্দিক, তার বোন জনাব টিউলিপ রিজওয়ানা সিদ্দিক এবং জনাব শেখ হাসিনা সাবেক প্রধানমন্ত্রী সহ মোট 16 জন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের কর্মকর্তা এবং রাজুকের কর্মকর্তাদের বিরুদ্ধে বেআইনিভাবে ক্ষমতার অপব্যবহার পূর্বক রাজুকের পূর্বাচল প্রকল্পের প্লট বরাদ্দের অভিযোগে আরও একটি মামলা রুজু করা হয়েছে। গত অক্টোবরে শেখ হাসিনার পরিবারের 6 সদস্যের নামে পূর্বাচলে প্লট বরাদ্দের অনিয়ম নিয়ে সংবাদ প্রকাশের পর আওয়ামী লীগ সরকারের 1.5 দশকের প্লট বরাদ্দে অনিয়ম তদন্তের নির্দেশ দিয়েছিল হাইকোর্ট। মেজবা হাসান, এনটিভি নিউজ, ঢাকা। বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক নিয়ে গর্ববোধ করতেন তার ভাগ্নি এবং ব্রিটিশ মন্ত্রী টিউলিপ সিদ্দিক। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে স্কাই নিউজ। প্রতিবেদনে বলা হয়, 2008 সালের দিকে বিভিন্ন পোস্টে টিউলিপ বাংলাদেশের নির্বাচনে তার খালার সঙ্গে প্রচারণা চালানো এবং তার বিজয় উদযাপনের বর্ণনা দিয়েছেন। এ সময় হাসিনার সঙ্গে সম্পর্ক নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন টিউলিপ। ওইসব পোস্টে তিনি হাসিনার সঙ্গে নির্বাচনী প্রচারে অংশ নেওয়ার কথাও উল্লেখ করেন। একটি পোস্টে শেখ রেহানার মেয়ে টিউলিপ শেখ হাসিনার সঙ্গে একই গাড়িতে ভ্রমণ করাকে সৌভাগ্যের হিসাবে উল্লেখ করেন। স্বৈরাচার শেখ হাসিনার ভাগ্নি ও ব্রিটিশ মন্ত্রী টিউলিপ সিদ্দিকের ফ্ল্যাট কেলেঙ্কারি নিয়ে একের পর এক চাঞ্চল্যকর তথ্য উঠে আসছে ব্রিটিশ সংবাদ মাধ্যমে। দ্য সানডে টাইমস এক প্রতিবেদনে জানিয়েছে, হ্যাম্পস্টিড এলাকায় টিউলিপের বসবাসের সেই ফ্ল্যাটটি কেনা হয়েছিল একটি অফশোর কোম্পানির মাধ্যমে, যে কোম্পানির সঙ্গে বাংলাদেশের 2 জন ব্যবসায়ী সংশ্লিষ্টতা রয়েছে। এছাড়া বাংলাদেশি ধনকুবের সালমান এফ রহমানের ছেলে শায়ান এফ রহমানও 13 মিলিয়ন পাউন্ডের একটি বাড়ি অফশোর কোম্পানির মাধ্যমে কিনেছিলেন বলে খবর এসেছে। আরও জানাচ্ছেন শাহাদাত শাওন। বেশ চাপে পড়েছেন বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগ্নি ব্রিটিশ মন্ত্রী টিউলিপ সিদ্দিক। তার বিরুদ্ধে ফ্ল্যাট কেলেঙ্কারি, অর্থ আত্মসাৎ সহ নানা অনিয়মের একের পর এক তথ্য ফাঁস হচ্ছে খোদ ব্রিটিশ সংবাদ মাধ্যমে। লন্ডনের হ্যাম্পস্টিড এলাকায় ফ্ল্যাট নিয়ে যে মিথ্যা তথ্য দিয়েছেন তাতে ফেঁসে যাচ্ছেন টিউলিপ সিদ্দিক। মূলত সেই ফ্ল্যাট কেনা হয়েছিল একটি অফশোর কোম্পানির মাধ্যমে। করস্বর্গ হিসেবে পরিচিত ব্রিটিশ ভার্জিন আইল্যান্ডে নিবন্ধিত ওই কোম্পানির নাম প্যাড্রক ভেঞ্চার্স। ব্রিটিশ গণমাধ্যম দ্য সানডে টাইমস এক প্রতিবেদন জানায়, এ কোম্পানির সঙ্গে বাংলাদেশের 2 ব্যবসায়ীর সংশ্লিষ্টতা রয়েছে। নাসিম আলী ও মাসুদ আলী নামে ওই 2 বাংলাদেশি শেখ পরিবারের সাথে সম্পর্ক রয়েছে। রবিবার প্রভাবশালী ব্রিটিশ সংবাদ মাধ্যম সানডে টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে দুর্নীতিতে যুক্ত থাকায় টিউলিপ সিদ্দিককে ক্ষমা চাইতে বলেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। অন্যদিকে ব্রিটিশ মন্ত্রী টিউলিপ সিদ্দিকের পারিবারিক বন্ধু বাংলাদেশের ধনকুবের সালমান এফ রহমানের ছেলে শায়ান এফ রহমানের বিরুদ্ধেও দুর্নীতির অভিযোগ উঠেছে। লন্ডনে তিনিও 13 মিলিয়ন পাউন্ডের একটি বাড়ি অফশোর কোম্পানির মাধ্যমে নিয়েছিলেন। শাহাদাত শাওন, এনটিভি ইন্টারন্যাশনাল ডেস্ক। শেখ হাসিনার পরিবার দেশ থেকে 80,000 কোটি টাকা পাচার করেছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভী আহমেদ।
বলেছেন স্বৈরাচার শেখ হাসিনা তার পরিবারের নামে পূর্বাঞ্চলে ৬০ কাঠা জমি বরাদ্দ নিয়েছেন। এখন একের পর এক থলের বিড়াল বেরিয়ে আসছে। বেগম জিয়ার সুস্থতা কামনায় সোমবার নয়াপল্টনে দোয়া মাহফিলে রিজভী বলেন, এসব দুর্নীতির বিরুদ্ধে যাতে কেউ কথা বলতে না পারে সেজন্য বিএনপি চেয়ারপারসনকে বন্দী রাখা হয়েছিল। যেসব বিচারক বেগম খালেদা জিয়াকে অন্যায়ভাবে সাজা দিয়েছেন তারা এখনও ষড়যন্ত্র করছে বলে মন্তব্য করেন তিনি। শেখ হাসিনা দেশের স্বার্থ ভারতের কাছে বিকিয়ে দিয়েছিলেন মন্তব্য করে রিজভী আহমেদ বলেন, আওয়ামী লীগ সরকার ছিল ভারতের সেবাদাস। শেখ হাসিনা প্রতিবেশী দেশকে সীমান্তের ১৬০টি জায়গায় কাঁটাতারের বেড়া করতে দিয়েছিলেন বলেও অভিযোগ রিজভীর। আরো তো আওয়ামী লীগের নানা নেতা আছে, সালমান এফ রহমান, তারপরে আনিসুল হক, যারা লুটপাটের সঙ্গী শেখ হাসিনা, তাদেরটা বাদ দিলাম। শুধু শেখ হাসিনা, সাইবাবাজের পুতুল, সজীবাজের জয় এবং শেখ রেহেনার ছেলে ববি, এদের সহ আরো ২-১ নামে ৮০,০০০ কোটি টাকা পাচার হয়েছে। তো শেখ হাসিনা তার এই অন্যায়, তার এই অবৈধ লুটপাট, গোটা বাংলাদেশের সম্পদকে নিজের আঁচলের মধ্যে বেঁধে রেখে তিনি দুঃশাসন কায়েম করেছিলেন। বাংলাদেশের যে কোনো জায়গায় যে কোনো সম্পত্তি যেটা ভালো মনে করেছে, শেখ হাসিনার পছন্দ হয়েছে, সেটাকেই সে আত্মসাৎ করেছে একটা কি বলে যে নামমাত্র একটা আইনি কাঠামোর মধ্যে। আইনি কাঠামোটা কি? শেখ হাসিনারই তৈরি করা। ১ ফেব্রুয়ারি জাকসু নির্বাচনের তফসিল ঘোষণার যে রোডম্যাপ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ঘোষণা করেছে সে মোতাবেক নির্বাচন করার ইতিবাচক মনোভাব পোষণ করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সোমবার প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাতে গেলে তিনি তার এই মনোভাবের কথা জানান। ডক্টর ইউনূস বলেন, যদি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ নির্বাচন করতে চায় তবে করতে পারেন। জাকসু নির্বাচনের জন্য ১০ জানুয়ারি খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হয়েছে জানিয়ে উপাচার্য এই বিষয়ে প্রধান উপদেষ্টার পরামর্শ চান। পরে প্রধান উপদেষ্টার সাথে ঢাকায় নিযুক্ত মালয়েশিয়ার হাইকমিশনার মোহাম্মদ সুহাদা ওথমান সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় প্রধান উপদেষ্টা বাংলাদেশি শ্রমিকদের মাল্টিপল ভিসা দেওয়ার জন্য মালয়েশিয়ার প্রতি আহ্বান জানান। একই সাথে গত বছরের মে মাসে বাংলাদেশি ১৮,০০০ শ্রমিক যারা মালয়েশিয়া যাওয়ার সুযোগ হারিয়েছেন তাদের সেই দেশে যাওয়ার অনুমতি দেওয়ারও অনুরোধ করেন ডক্টর ইউনূস। ভারত বাংলাদেশ সীমান্তে উত্তেজনার প্রেক্ষিতে ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনারকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলবের পরদিনই দিল্লিতে নিযুক্ত বাংলাদেশি ডেপুটি হাইকমিশনারকে তলব করল ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়। সোমবার ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয় তলব করলে নয়াদিল্লিতে নিযুক্ত বাংলাদেশের ডেপুটি হাইকমিশনার নুরুল ইসলাম সাউথ ব্লকে গিয়ে বৈঠক করেন। দুই দেশের ৪,১৫৬ কিলোমিটার সীমান্তের ৫টি স্থানে ভারত কাঁটাতারের বেড়া নির্মাণ করতে গেলে দুই দেশের সীমান্ত রক্ষী বাহিনীর মধ্যে উত্তেজনা দেখা দেয়। এরই প্রেক্ষিতে রোববার ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মাকে তলব করে বাংলাদেশের পররাষ্ট্র সচিব। এর পরদিনই সাউথ ব্লকও একই ধরনের কূটনৈতিক পদক্ষেপ নেয়। কুমিল্লায় বেপরোয়া হয়ে উঠেছে কিশোর গ্যাং। ৫ আগস্টের পর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিষ্ক্রিয়তার সুযোগে নগরীতে তারা ব্যাপকভাবে সুসংগঠিত হয়েছে। এরই মাঝে দফায় দফায় অস্ত্রের মহড়া দিয়ে নগরীতে গ্যাংগুলো রীতিমতো তাদের শক্তির জানান দিচ্ছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ও ছবি এবং ভিডিও আপলোড করে আতঙ্ক ছড়াচ্ছে কিশোর গ্যাং। কুমিল্লার প্রতিনিধি মাহফুজ নান্টুর পাঠানো রিপোর্ট। স্থানীয়দের দাবি, কুমিল্লা নগরের বিভিন্ন এলাকায় ২০টিরও বেশি কিশোর গ্যাং তৎপরতা চালাচ্ছে। এসব গ্যাংয়ের কাছে রয়েছে দেশীয় আগ্নেয়াস্ত্র। মাঝে মধ্যেই তাদের হাতে খুন ও জখমের মতো ঘটনা ঘটছে। এছাড়া চাঁদাবাজি, যৌন হয়রানি এবং মাদক চোরাচালানো জড়িত এসব গ্যাংয়ের সদস্যরা। প্রাইভেট থেকে বের হওয়ার সময় অনেক সময় সন্ধ্যা হয়ে যায়, বিভিন্ন ছেলেরা আমাদেরকে অনেক সময় ইপটিজিং করে। কিশোর গ্যাং হচ্ছে একটি সমাজে বিস্ফোরা। তারা গ্যাং নিয়ে ঘোরাফেরা করে, আমরাও আতঙ্কিত থাকি এবং আমাদের অভিভাবক যারা আছে তারাও খুবই আতঙ্কিত থাকে এগুলা নিয়ে। আর রাজনৈতিক বা অর্থনৈতিকভাবে প্রভাবশালী পরিবারের বকে যাওয়া সন্তানদের মাধ্যমে এরা নিয়ন্ত্রিত হওয়ায় তাদের বিরুদ্ধে কেউ ভয়ে কথা বলার সাহস পায় না বলেও জানান এলাকাবাসী। কিশোর গ্যাংয়ের তৎপরতা ও বিরূপ প্রভাব থেকে সমাজ ও ভবিষ্যৎ প্রজন্মকে রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বানও জানান অভিভাবকরা। কুমিল্লাতে কিশোর গ্যাংয়ের তৎপরতা সাম্প্রতিককালে খুবই বেশি। এই 2 মাসে ওরা প্রায় অনেক জায়গায় দেখেছি যে অনেক ধরনের অকারেন্স তৈরি করেছে। তো আমরা অভিভাবক হিসেবে অবশ্যই চাই যে প্রশাসন এই ব্যাপারে সজাগ দৃষ্টি রাখুক।
এলাকাবাসী মনে করেন কিশোর গ্যাং নিয়ন্ত্রণের পাশাপাশি তাদের পৃষ্ঠপোষকদের দমনও জরুরি। এই কিশোর গ্যাংদের বড় ভাইরা কিন্তু ইতিমধ্যে আত্মগোপনে রয়েছে। এখন এই কিশোর গ্যাংরা কিন্তু আর আত্মগোপনে নেই, তারা এখন মাঠে নেমেছে, তারা তাদের বড় ভাই খুঁজছে। কিশোর গ্যাংয়ের কারণে শহরে চুরি ছিনতাই বেড়েছে, এটা নির্দ্বিধায় বলা যায়। তো আমার মনে হয় যে এখানে অভিভাবকদের সাথে সাথে প্রশাসনেরও আরও দৃঢ় ভূমিকা দরকার। কিশোর গ্যাংয়ের নিয়ন্ত্রণে পুলিশের বিভিন্ন ইউনিট কাজ করছে বলে জানিয়েছেন পুলিশের এই কর্মকর্তা। আমাদের যে ডিবি এবং থানা পুলিশ আছে তাদের মাধ্যমে আমাদের যে কিশোর যারা এই ধরনের বিপদগামী রয়েছে তাদের নিয়ন্ত্রণের ব্যবস্থা আমরা করেছিলাম, করছি এবং ভবিষ্যতেও করব। ঐতিহ্যবাহী কুমিল্লা নগরের ইতিহাস ও সংস্কৃতি যেন কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্যে কলুষিত না হয় তা নিশ্চিত করতে প্রশাসন ও সমাজের সবাইকে একযোগে কাজ করার দাবি জানিয়েছেন কুমিল্লাবাসী। এনটিভি নিউজ ডেস্ক। ভারতে পালানোর পথে বেনাপোল ইমিগ্রেশনে গ্রেফতার করা হয়েছে ঢাকার ইডেন কলেজের ছাত্রলীগ নেত্রী সুস্মিতা পাণ্ডে ও ছাত্রলীগ কর্মী তার ছোট ভাইকে। সোমবার বিকেলে গ্রেফতারের পর জিজ্ঞাসাবাদ শেষে তাদেরকে পোর্ট থানায় হস্তান্তর করা হয়। পরে তাদেরকে রাজধানীর নিউ মার্কেট থানায় হস্তান্তরের কথা রয়েছে। গ্রেফতার ইডেন কলেজের ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক সুস্মিতার বাড়ি মাগুরা সদরে। ইমিগ্রেশন পুলিশের পরিদর্শক ইব্রাহিম আহমেদ জানান, বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন দিয়ে ভারতে প্রবেশকালে দুজনকে গ্রেফতার করা হয়। পরে জিজ্ঞাসাবাদে ঢাকার নিউ মার্কেট এলাকার একটি হত্যা মামলার আসামি হিসেবে স্বীকার করেন সুস্মিতা। নগদ নিবেদিত অর্থনীতির খবর। বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক বাণিজ্য সম্পর্কে উন্নয়ন সহ এদেশে ব্যবসা বাড়াতে চান পাকিস্তানের ব্যবসায়ীরা। এজন্য সরাসরি ফ্লাইট চালু সহ বিদ্যমান অন্যান্য সমস্যা নিরসনে বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন দেশটির শীর্ষ ব্যবসায়ীরা। সোমবার সকালে রাজধানীর একটি হোটেলে এফবিসিসিআই আয়োজিত বাংলাদেশ পাকিস্তান বিজনেস ফোরামে এই আগ্রহের কথা জানান ঢাকা সফররত পাকিস্তানের ব্যবসায়ী প্রতিনিধি দল। এ সময় এফবিসিসিআই সভাপতি আতিফ ইকরাম শেখ দুই দেশের ব্যবসায়িক সম্পর্কের ক্ষেত্রে আগামী দিনে নতুন দুয়ার উন্মোচিত হবে বলে আশা প্রকাশ করেন। সেই সাথে বাংলাদেশের ব্যবসায়ীদের জন্য বাণিজ্যিক সহায়তা অব্যাহত থাকবে বলেও জানান তিনি। অন্যদিকে এফবিসিসিআইয়ের পক্ষ থেকে বাংলাদেশে বিনিয়োগের জন্য পাকিস্তানি ব্যবসায়ীদের আহ্বান জানানো হয়। এছাড়া বাংলাদেশ পাকিস্তানের বিভিন্ন খাতের ব্যবসায়ীরা দুই দেশের বাণিজ্যিক সম্পর্কের সম্ভাবনা ও চ্যালেঞ্জ তুলে ধরে আমদানি রপ্তানি বৃদ্ধিতে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের তাগিদ দেন। এই ছিল সকালের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। ধন্যবাদ সবাইকে।